ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদন আহমেদ। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন লন্ডন বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন এবং বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আমরা দিনের বাছাইকৃত সংবাদ নিয়ে আলোচনা করি। আজকে যেটি একটি অঘটন ঘটেছে সেটা হচ্ছে ঢাকার করাইল বস্তিতে আগুন লেগেছে। আকবর হোসেন, শুরুতে একটু আপনার কাছে আসতে চাই। আপনার কাছে এই বিষয়টি আমি সংক্ষেপে জানবো, তারপর আমি মঞ্জুরুল ইসলামের কাছে আসতে চাই। এই যে বারবার আগুন লাগা, প্রায় প্রতি বছরই আসলে করাইল বস্তিতে আগুন লাগে, এটার আসলে সঠিক যে তথ্য সেটাও আসলে খুব গ্রহণযোগ্য হয় এমন না। মানে ওখানে যারা বাসিন্দা তারা একরকম অভিযোগ করেন, আবার দেখাচ্ছে ফায়ার সার্ভিস বলে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। প্রতি বছর কি এমন আগুন লাগা সম্ভব? আমার মনে হয় যে নিরাপত্তা বা ওখানে সেফটি ইস্যু যেটা আছে আমাদের স্লাম যেগুলোতে, এখানে এটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এটা ছোট জায়গায় অনেক লোক থাকে এবং এত ঘনবসতিপূর্ণ, এবং সেখানে কিন্তু আপনি দেখুন অনেক ইলেকট্রিক্যাল সরঞ্জাম আমরা আজকাল ব্যবহার করছেন, অবৈধভাবে গ্যাসের লাইন ব্যবহার করা হচ্ছে, অনেক জায়গায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হচ্ছে। সো এইগুলোর যে একটা সেফটি ফিচার্স আছে, এগুলোকে মেনে কাজ করতে হয়, এটা অনেক সময় ইগনোরড হয়। এবং অগ্নিকাণ্ডের কিন্তু প্রধানতম কারণ হচ্ছে অসতর্কতা। এবং আমাদের এখানে দেখি যে বাংলাদেশে বিশেষ করে আমরা যে কোনো বিষয় নিয়ে আমরা হয়তো মনে করি যে না, ঠিক আছে, কিছু হবে না, এরকম একটা ধ্যান ধারণা কিন্তু আমাদের মধ্যে থাকে। এটা যে শুধু স্লামগুলোর মধ্যে থাকে তা নয়, ভালো বাসা বাড়িগুলোতেও, আধুনিক বাসা বাড়িতেও কিন্তু এরকম থাকে। সুতরাং ওই জায়গাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আর এটা আপনি যেটা বললেন যে আহ, ওই কথাটাও নজরে রাখার মতো যে প্রত্যেকবার যখন স্লাম গুলোতে এরকম অগ্নিকাণ্ড হয়, একটা ষড়যন্ত্র তত্ত্ব সবসময় কাজ করে। কেন কাজ করে সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে এই বস্তিগুলো বা স্লামগুলোকে, দরিদ্র মানুষদেরকে এখান থেকে উচ্ছেদ করার জন্য কোনো একটা পায়তারা করা হয়, এরকম একটা আহ, সন্দেহ সবসময়ই থাকে। এটা এখন না, এটা ধরেন এটা যুগের পর যুগ ধরে এভাবেই চলছে। জি। এবং অতীতে কোনো কোনো ক্ষেত্রে এই ধরনের ঘটনা সত্য বলেও পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে এমনিতে হয়তো ওখান থেকে তোলা যাচ্ছে না তাদেরকে, সুতরাং সেখানে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে দিলে ঘর বাড়িগুলো পুড়ে যায়, এরপর তারা অন্যত্র মুভ করে বা তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে সুবিধা হয়। তো এই এই ঘটনাগুলো ঘটেছে সেখান থেকে। বাট আমার কাছে মনে হয় যে একই সঙ্গে শুধু এটাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে দেখলে হবে না। আমাদের স্লামগুলোতে যে আসলেই এখানে নিরাপত্তার অভাব আছে, বিশেষ করে বৈদ্যুতিক, গ্যাস, এই সমস্ত বিষয়গুলোর যে নিয়ম, সেফটি এবং নিয়ম কানুনগুলো মেনে চলা দরকার, এই জায়গাগুলোতে আমাদের নজর দেওয়া উচিত। জি, নিশ্চয়ই। মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে একই প্রসঙ্গে আসতে চাই। ফায়ার সার্ভিস বলছে যে তদন্ত সাপেক্ষে তারা পরবর্তীতে নিশ্চয়ই আগুন লাগার কারণ বলতে পারবে। আবার প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা বলছেন যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আসলে আগুনের ঘটনা ঘটেছে। আপনার কাছে একটু জানতে চাই যে আকবর হোসেনের সাথে আপনিও কি একই মত যে নিরাপত্তা ইস্যু রয়েছে, কিংবা এই ষড়যন্ত্র তত্ত্ব এসবও কাজ করে? আকবর হোসেন অনেক কথাই কিন্তু বলে ফেলেছেন, তারপরেও আর যে কথাটা আমি অ্যাড করতে চাই সেটা হলো যে গুলশানের একদম লাগোয়া এই যে করাইল বস্তি, এটা দীর্ঘদিন যাবত এখানে বস্তি। প্রথম কথা হলো যে এই বস্তিটা যদি সরকার রাখতে চায়, এই বস্তিটাকে, বস্তির উন্নয়ন করে এই জায়গায় দরিদ্র জনগোষ্ঠীর বসবাসের জন্য রাখতে পারে, সেটা আর তো কোনো সমস্যা নাই। কিন্তু যেইভাবে তারা এখানে থাকে, যেভাবে বিদ্যুতের লাইন তারা ব্যবহার করে, যেভাবে গ্যাসের লাইন ব্যবহার করে, যেভাবে সিলিন্ডার ব্যবহার করে, আর যেভাবে বসবাস করে, বসবাসের বিষয়টা একটু অমানবিক। আর যে ইলেকট্রিক লাইন দেখা যাচ্ছে, নিজে নিজেই ইলেকট্রিক লাইন থেকে, মেইন লাইন থেকে নিজেই তার টেনে বাড়ির মধ্যে লাগিয়ে দেয়, অথবা ওই ঘরটা যে ভাড়া দিয়েছে সে হয়তো একটা ইলেকট্রিক ম্যান এনে, ইলেকট্রিশিয়ান এনে লাইনটা লাগিয়ে দেয়। কিন্তু এটার মধ্যে কোনো ওয়্যারিং এর ব্যবস্থা নাই, বিদ্যুতের কোনো সেফটি নাই, গ্যাসের লাইনের কোনো সেফটি নাই, এবং সিলিন্ডারের কোনো সেফটি নাই। একদম মানে নিরাপত্তাহীনতার বিষয়টা। আরেকটা যে বিষয়টা যেটা আকবর বলেছে যে বরাবরই কিন্তু এটি সন্দেহের তীর থাকে, এটা শুধু সন্দেহ না, এটা দেখা যায় যে যে কোনো রিজিম পরিবর্তনের পরে, সরকার পরিবর্তনের পরে বা সরকারের দুর্বল সময়ের মধ্যে একটা গোষ্ঠী সবসময় বস্তি দখল করে। বস্তি দখলের জন্য কেউ জমি দখল করে, বস্তির কিছু অংশ দখল করে, কেউ বস্তিটা দখল করে, বস্তির দখল দখল করে। সেই দখল যখন দখল করে,
দখল যখন নেয় তখন কিন্তু এরকম হয়, দেখ দুই পক্ষ মারামারি হয়, বস্তিতে মারামারি হয়, খুনাখুনি হয়, তখন লাশ হয়। আমরা বলি যে খবরের কাগজের ভাষায় অথবা মিডিয়ার যে ভাষায়, যে দখল নিতে গিয়ে বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে এতজন মারা গেছে বা এতজন আহত হয়েছে, এরকম একটা বিষয় আমরা বলি। আর সব সময় কিন্তু দেখা যায় যে আগুনের পিছনে দখলের বিষয়টা আছে। সেই জায়গাটা জমি দখল, ওই জমির অংশটা দখল করে নেওয়া, জি। অথবা ওই জায়গায় নতুন করে ঘর করে আবার কেউ ভাড়া দিবে, এরকম একটা বিষয় কিন্তু থাকে। বাংলাদেশে আপনার এই যে করাইল বস্তি, এটা অনেক বড় বস্তি, গুলশান বনানীর ভিতরের একটা অংশের মধ্যে বস্তিটা। এই বস্তিটা এখানে কেন থাকবে, থাকলেই বা এইভাবে কেন থাকবে? বছরের পর বছর যাচ্ছে, সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু এই বস্তির পরিবর্তন হচ্ছে না। হয় এই বস্তিটা ভালোভাবে থাকতে হবে, না হয় এই বস্তির মানুষদেরকে অন্য কোথাও নিতে হবে। এই জায়গাটা অনেক মূল্যবান জায়গা, এই জায়গাটার একটা ব্যবহার করতে হবে তো। জি। আপনি সারা আহ, বছরের পর আমরা আসলে আবারও আপনাদের কাছে আসতে চাই, একটু জামায়াতের আমির মানে ঠিক করাইল বস্তিতে গিয়েছে, সেখানে গিয়ে আসলে তাদের সাথে কথা বলছে যারা সেখানকার বাসিন্দারা। আমরা একটু সেখানে ঘুরে আসতে চাই, তারপর আপনাদের সঙ্গে আবার আমরা আলোচনায় ফিরতে চাই। সান্ত্বনার কারণ হতে পারে। এরপরে আমরা আরও কিছু ভাবছি, সেটা আগামীকাল তাদের তালিকা তৈরি করে কোন পরিবারকে কতটুকু সাপোর্ট দেওয়া যায়। আমরা একটা সংগঠন হিসেবে আমরা সর্বোচ্চটাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তৌফিক দেন। কিন্তু আমাদের একার ওই সহযোগিতায় তাদের বড় কোনো উপকার হয়তো বা হবে না। উপকারটা হবে যদি আপনাদের এই ক্যামেরার যে লাইটগুলো জ্বলছে, আপনারা যদি জাতির সামনে তাদের এই দুর্দশার চিত্রটা তুলে ধরেন এবং একটা মানবিক আবেদন জানান জাতির কাছে, যে যারা বিত্তশালী আছেন তারা যদি একটু হাত এই ক্ষতিগ্রস্ত মানুষগুলার, মানবগুলার, ভাই বোনগুলার দিকে যদি একটু বাড়ান তারা, তাহলে এটা তাদের অনেক বড় উপকারে লাগবে এবং আল্লাহ তাআলা এই জন্য আপনাদেরকে সম্মানিত করবেন, এটা আমরা দোয়া করি। মিডিয়া জাতির বিবেক, জাতির প্রতিধ্বনি। আমরা চাই যে এই মজলুমের প্রতিধ্বনিটাও আপনাদের মিডিয়ার মাধ্যমে হোক। আপনারা কষ্ট করে রাত্রে খাবার করতে এসেছেন, নিশ্চয়ই তাদের দুর্দশার চিত্র তুলে ধরতে এখানে এসেছেন। এই জন্যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এই দায়িত্ব পালন আপনাদের জন্য দুনিয়া এবং আখেরাতের জন্য সম্মানের কারণ হয়। আর আপনাদের যে মিডিয়া হাউস এই দায়িত্ব পালনে আপনাদেরকে নিয়োজিত করেছে, আমরা তাদের জন্য শুভকামনা করি। সমাজের ভালোর চিত্র, মন্দর চিত্র দুইটাই তুলে ধরার জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হোয়াইটকে হোয়াইট, ব্ল্যাককে ব্ল্যাক, এই হিসাবে যেন আপনারা তুলে ধরতে পারেন। আগামীর সমাজ গঠনের সংগ্রামে, লড়াইয়ে মিডিয়া যেন আমাদের গর্বিত অংশীদার হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। করাইল বস্তিতে জামায়াতের আমির কথা বলছিলেন, আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। তিনি আসলে সহযোগিতার কথা বলেছিলেন, আমরা এই প্রসঙ্গে আলোচনাও করছিলাম সংবাদ সম্প্রসারণে। মঞ্জুরুল ইসলাম, আপনি বলছিলেন যে সেখানে কিন্তু এক ধরনের ব্যবসাও চলে, মানে দ্বন্দ্ব থাকে, তারাও হয়তো শত্রুতা করে আগুন ধরিয়ে দিতে পারে, এমন ঘটনা আসলে উড়িয়ে দেওয়া যায় না। আসলে আপনাদের দুজনের কাছে আসলে বিস্তারিত জানলাম বেশ কিছু ঘটনা। আমরা একটু দ্বিতীয় প্রসঙ্গে আসতে চাই, যে গণভোট অধ্যাদেশের গেজেট প্রকাশ, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরাও ভোট দিতে পারবেন। আমি এই প্রসঙ্গে একটু আকবর হোসেন আপনার কাছে একটু ডিটেল জানতে চাই, কারণ আজকে বাংলাদেশ হাইকমিশন লন্ডন থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে এবং সেখানে আসলে আপনি বিস্তারিত বলেছেন। এই সংবাদ সম্প্রসারণে যদি একটু এই বিষয়ে বলতেন। আসলে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো প্রবাসী যারা আছেন, প্রবাসী বাংলাদেশী, তারা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। এবং আপনারা জানেন যে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু ব্রিটেনে বসবাস করেন, এবং ব্রিটেনে বর্তমানে এই সংখ্যাটা, অর্থাৎ প্রবাসী মানে বাংলাদেশী এবং ব্রিটিশ বাংলাদেশীদের সংখ্যা সেখানে আনুমানিক 7 লক্ষ, কেউ বলেন এটা 7.5 বা 8 লক্ষ হতে পারে। সুতরাং বুঝতে পারছেন এটা বেশ বড় একটা সংখ্যা, এবং এই ভোট নিয়ে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং আগ্রহ আছে। এবং প্রবাসীরা মনে করেন যেহেতু তারা বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছেন এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ একটা শক্তিশালী অবস্থান করার কারণে তার জন্য তাদের একটা বড় ভূমিকা আছে। সুতরাং তারা মনে করেন যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বা বাংলাদেশের শাসন ব্যবস্থায় তাদের একটা সক্রিয় অংশগ্রহণ থাকা প্রয়োজন, এবং আমিও তাদের সঙ্গে একমত। আমিও মনে করি যে যেহেতু তারা বাংলাদেশের নাগরিক, অনেকে সেখানকার নাগরিক, দ্বৈত নাগরিকত্ব যেহেতু আমাদের দেশে অ্যাকসেপ্টেড, কোনো কোনো ক্ষেত্রে সেটা অ্যাকসেপ্টেড না,
সুতরাং সেই সুযোগটা তাদের থাকা উচিত। তো এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে এটা ভোট দেওয়া হবে। তো নির্বাচন কমিশন যেটা নির্দেশনা দিয়েছে এবং তারা যে কাজগুলো করছে তার মধ্যে একটা বড় কাজ হচ্ছে তারা একটা অ্যাপ ডেভেলপ করেছে, পোস্টাল ভোট বিডি নামে। ওই অ্যাপটি এটা মোবাইলে ডাউনলোড করা যাবে। মোবাইলে ডাউনলোড করার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা যেটা করবেন, সেখানে তাদের এনআইডি এবং পাসপোর্ট দিয়ে, মূলত এনআইডি দিয়ে তারা রেজিস্ট্রেশনটা করবেন, পাসপোর্টের তথ্য তারা সেখানে দেবেন, দিয়ে তারা তাদের অ্যাকাউন্টটা খুলবেন এবং সেখানে তাদের ছবি, নিজেরা নিজেদের সেলফি সেখানে তুলতে পারবেন, এনআইডি সহ সেখানে ছবি দিবেন, দেওয়ার পরে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। এবং সেই অ্যাপে তারা যে ঠিকানাটা ব্যবহার করবেন, অর্থাৎ যে যে দেশে বসবাস করছেন সে সে দেশে যে ঠিকানা ব্যবহার করবেন, ওই ঠিকানায় তাকে ব্যালট পেপার পাঠানো হবে। যেমন ধরুন, কথার কথা, আপনি সিলেট 2 আসনের ভোটার, অর্থাৎ লন্ডনে আপনি যে এলাকায় বসবাস করছেন, আপনার বাংলাদেশে আপনি সিলেট 2 আসনের ভোটার। তো বাংলাদেশে তো নির্বাচনের একটা প্রক্রিয়া আছে যে প্রার্থীরা এখানে মনোনয়নপত্র জমা দেবে, এটি যাচাই বাছাই হবে, এরপর এটি প্রত্যাহারের বিষয় আছে। প্রত্যাহারের বিষয়ের পর তো চূড়ান্ত প্রার্থী তালিকাটা হবে যে কারা কারা ইলেকশন করছেন। তো সংশ্লিষ্ট যে ভোটার, যার ভোটার তিনি সিলেট 2 আসনে, তার কাছে কিন্তু সিলেট 2 আসনের ব্যালট পেপারটাই যাবে এবং তিনি সেখানে ভোট দিতে পারবেন। তো তাদের কাছে এটি পাঠানো হবে ডাকযোগে, এবং তার কাছে 3টা জিনিস যাবে। একটি হচ্ছে একটা নির্দেশিকা কিভাবে এই ভোটটা দিতে হবে, আরেকটি হচ্ছে একটা ঘোষণাপত্র, সেটা থাকবে, ব্যালট পেপার তো থাকবেই তার সঙ্গে, এবং একটা ফিরতি খাম দেওয়া হবে। এবং তারা যখন এটা পাবেন, প্রবাসীরা, এই বাংলাদেশে তো যখন ইলেকশন হবে তার কয়েক সপ্তাহ আগেই তাদের হাতে এটা পৌঁছে যাবে, কারণ তারা এই ভোটটা দিয়ে নিকটস্থ পোস্ট অফিসে যে যে দেশে বসবাস করছেন ওখানে জমা দিবেন। জি, এরপর এই ওখানে বিষয়টি ড্রপ আসলে করার পর জানার দরকার ছিল। আমরা এই বিষয় নিয়ে আরও আলোচনা করতে চাই, বিশেষ করে বিরতির পর মঞ্জুর ইসলামের কাছে একটু মতামত নিতে চাই এই বিষয়ে, তারপর আবারও আপনার কাছে ফিরতে চাই, কারণ বিষয়টি আসলে প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে এসে আবারও আমরা আলোচনায় ফিরতে চাই। সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আকবর হোসেন এবং মঞ্জুরুল ইসলাম। বিরতির পর মঞ্জুরুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরাও ভোট দিতে পারবেন, সেই বিষয়ে আসলে আপনার একটু মন্তব্য জানতে চাই, কি বলবেন? এটা আসলে বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায় আমি বলবো। এবং এই অধ্যায়টা বিগত সময়ের বাংলাদেশের যে রাজনৈতিক সরকার যারা ছিল তারা কিন্তু এই অধ্যায়টা সূচনা করতে পারতেন, কিন্তু তারা নানা কারণে এটা করেননি। এই জন্য ম্যাক্সিমাম রাজনৈতিক সরকারের মাথার মধ্যে সব সময় কাজ করেছে যে প্রবাসে যারা আছে, যেই জনগোষ্ঠী বাংলাদেশের প্রবাসী আছেন, তারা কোন দলের বেশি, আমার দলের নাকি অন্য প্রতিপক্ষে, তাদেরকে ভোটার করলে আমার লস হবে না লাভ হবে, এই সমস্ত নানা বিষয় চিন্তা করতে, যেটা নাকি সংকীর্ণ চিন্তার মধ্যে মানে সীমাবদ্ধ ছিল। বর্তমান সরকার যেহেতু রাজনৈতিক সরকার না, তারা এই কাজটি করেছেন। সে কারণে আমি মনে করি যে প্রত্যেকটা প্রবাসী যারা বিদেশে থাকে, আমাদের রেমিটেন্স পাঠায়, আমাদের দেশের অ্যাম্বাসেডর হিসেবে যারা প্রতিনিধিত্ব করেন আহ, সারা পৃথিবীতে, তাদেরকে যে এই যে একটা ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হলো, এইটা এই সরকারের অন্যতম সাফল্যের আমি একটা মাইল ফলক বলবো। এবং তার পাশাপাশি আমাদের বিভিন্ন দেশে, যেমন আকবর হোসেন একজন দূতাবাসে আছেন, এবং আমাদের যে সমস্ত কর্মকর্তারা দূতাবাসে আছেন, তাদেরও উচিত আমাদের প্রবাসীরা যাতে সহজে ভোট দিতে পারে, এবং ভোট দেওয়ার ক্ষেত্রে প্রবাসীরা যাতে আরো বেশি দূতাবাসের সহযোগিতা পায়। শুধু ভোটের ব্যাপার না, সকল বিষয়ে যাতে আমাদের দূতাবাসগুলো প্রবাসীদের পাশে থাকে। কারণ এই যে দুর্দিন, আমাদের গত 16টা মাস আমাদের দেশের যে অবস্থা, আমাদের দেশের অর্থনীতি খারাপ, বেকারত্ব বেড়েছে, বহু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, কোন রকম কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আজকে গতকাল ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রতিবেদন দেখা গেল যে আমাদের দারিদ্র্যের সংখ্যা এবং কর্মসংস্থানের সংখ্যা, বেকারত্বের সংখ্যা অনেক বেড়েছে। তার মধ্যেও প্রবাসীরা যেভাবে আমাদেরকে রেমিটেন্স পাঠাচ্ছেন, প্রবাসীরা যদি এই রেমিটেন্স না পাঠাতেন, এই পরিমাণে রেমিটেন্স যদি আমাদের প্রবাসীরা না পাঠাতেন, তবে আমাদের এই গভর্নমেন্টের পক্ষে সরকার পরিচালনা করা খুব ডিফিকাল্ট হয়ে যেত। সেই কারণে আমরা প্রবাসীদের এই সরকার
বা ব্যবস্থা বর্তমান সরকারের তত্ত্বাবধানে তাদের ভোটাধিকার দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা এমবিসির উচিত জি তারা যেন যথাযথ সম্মান পায়, প্রত্যেকটা প্রবাসী তারা যেন প্রাউড ফিল করে জি, যে আমাদের চমৎকার বলেছেন। প্রবাসী। আসলেই তাই। মানে যারা রেমিটেন্স পাঠাচ্ছে তাদের আসলে ভোট দেওয়ার অধিকার, এটা আসলেই অন্যরকম একটি বিষয়। ধন্যবাদ। আমি একটু আকবর হোসেনের কাছে আসতে চাই আবার। আমি খুব দুঃখিত যে পুরো বিষয়টা যদি একবারই শুনতে পারতাম তাহলে হচ্ছে নিশ্চয়ই ভালো লাগতো কিংবা ভালো হতো। আপনি বলছিলেন যে নির্বাচনের 4-5 দিন আগেই ব্যালট আসলে পৌঁছে যাবে তাদের কাছে, তারপর ভোট দেওয়ার প্রক্রিয়াটা যদি একটু সংক্ষেপে বলতেন। নির্বাচনের 4-5 দিন না, কয়েক সপ্তাহ আগে পৌঁছবে, কয়েক যাতে সপ্তাহ করে আগে। আচ্ছা, কয়েক সপ্তাহ আগে। হ্যাঁ। বাংলাদেশে বাংলাদেশে যখন ভোট গণনা হবে, ওই ভোটটা, প্রবাসীদের ভোটটাও যেন তখন ওই সময়ের মধ্যে বাংলাদেশে থাকে, আচ্ছা। এটা হচ্ছে বিষয়। এবং এই ভোট দেওয়ার জন্য কিন্তু তাদের কোনো টাকা খরচ করতে হবে না। এবং এইখানে বাংলাদেশ সরকার যেটা আয়োজন করেছে প্রবাসীদের ভোটের জন্য, একটি ভোটের জন্য 700 টাকা করে খরচ হচ্ছে। সুতরাং এটা খুব ব্যয়বহুল, বাট ব্যয়বহুল হলেও এটা একটা যৌক্তিক ব্যয়, এটা করতে হবে, হুম। এর কোনো বিকল্প নেই। আর ওনারা যখন রেজিস্ট্রেশন করবেন ওই যে অ্যাপটিতে, হুম। সেই অ্যাপে রেজিস্ট্রেশন করলে কিভাবে করতে হবে সেটি ধাপে ধাপে সেখানে বর্ণনা করা আছে। যেমন আপনি যদি বাংলাদেশ হাইকমিশনের লন্ডনের বাংলাদেশ হাইকমিশন ওয়েবসাইটে যান, সেখানে আপনি দেখবেন বিস্তারিত সব তথ্য দেওয়া আছে, একেবারে শুরুতেই দেওয়া আছে। আমরা চেয়েছি যে এই সংক্রান্ত তথ্য মানুষ যাতে ওয়েবসাইট খোলা মাত্র তথ্যটি পায়, সেটি দেওয়া আছে। আপনি হাইকমিশনের যেটা সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে, ওয়েবসাইট, এক্স, ইনস্টাগ্রাম, সেখানেও আপনি এগুলো পাবেন। এছাড়া হাইকমিশনার যেটি করছেন, সেখানে কিছু কমিউনিটি এনগেজমেন্ট করবেন, যাতে করে কমিউনিটির যারা বিভিন্ন সংগঠন আছে তাদেরকে একটু বলা, এবং তারা যাতে ভোটারদেরকে, ওখানে বাংলাদেশিদেরকে একটু উদ্বুদ্ধ করেন যেন সময় মতো রেজিস্ট্রেশনটি তারা করেন। ব্রিটেনের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেখানে 29শে নভেম্বর থেকে 3রা ডিসেম্বর, এই 5 দিন ব্রিটেনের ভোটাররা তারা রেজিস্ট্রেশন করতে পারবেন ওই অ্যাপে ঢুকে। এখন ওনারা পারবেন না, এটা 29 তারিখ থেকে অন হবে। এটা কি এক এবং এক দেশের বাংলাদেশ জন্য কি এক এক তারিখ? মানে এটা রিজিয়ন হিসাবে, এটা হচ্ছে অঞ্চল ভেদে। যেমন আচ্ছা, অঞ্চল ইউরোপের ভেদে। জন্য হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ইউরোপের জন্য, ব্রিটেন এবং ইউরোপের জন্য 29 তারিখ থেকে, 29শে নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত। আচ্ছা। যেমন আমেরিকাতে এখন চলছে, হুম। আমেরিকায় এখন গতকালকে থেকে সম্ভবত শুরু হয়েছে, আরো অন্যান্য জায়গায় শুরু হয়েছে। এটা অঞ্চল ভেদে বিষয়টা করা হয়েছে। এবং আপনি কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে দেখতে পাবেন যে কোন দেশ থেকে কত মানুষ রেজিস্টার করেছে, এটা লাইভ দেখা যাবে, প্রতিদিন কত রেজিস্টার হচ্ছে। সো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এবং এখানে আমি যত দেখলাম গতকাল পর্যন্ত, আজকেরটা আমি চেক করিনি, প্রথম দিনেই সম্ভবত 20,000-এর মতো রেজিস্ট্রেশন হয়েছে দেশের বাইরে থেকে, যে জায়গাগুলোতে শুরু করেছে। এবং আমার ধারণা যে আপনি দেখবেন যে এই ভোটার সংখ্যা মিনিমাম 5 থেকে 6 লক্ষ হয়ে যাবে, কমের মধ্যে, আরো বেশিও হতে পারে। আচ্ছা, আকবর হোসেন আরেকটু যদি মানে একটু আপনাকে আরেকবার সম্ভবত আরেকবার যদি আপনি বলতেন, রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেল, সামনে নির্বাচন, ভোট সামনে, বাংলাদেশে যেদিন নির্বাচন হবে সেদিন প্রবাসীরা কিভাবে ভোট দিবে আরেকবার যদি একটু রিপিট করতেন প্লিজ। আচ্ছা, সেটা হচ্ছে উনি যখন রেজিস্ট্রেশন করবেন, ওই যে বললাম ওনার কাছে উনি যেখানে বসবাস করেন ওখানকার ঠিকানা তো উনি দেবেন, সেই ঠিকানায় ওনাকে নির্বাচন কমিশন থেকে ব্যালট পেপার পাঠানো হবে। ব্যালট পেপারের সঙ্গে আরো কয়েকটা কাগজ থাকবে। একটি হচ্ছে একটা ঘোষণাপত্র যে উনি যে ভোট দিচ্ছেন এটা ওনার ভোট, আরেকটি হচ্ছে একটা নির্দেশিকা কিভাবে উনি ভোটটা দেবেন, আরেকটি হচ্ছে ফিরতি একটা খাম থাকবে। উনি ব্যালট পেপারটিতে ওনার স্টিক দিয়ে বা যেটা বলে দেওয়া থাকবে কি করতে হবে, তখন সেটাকে উনি ভাঁজ করে ফিরতি খামে করে এটাকে সিলগালা করে পাশের কোনো ওনার নিকটস্থ কোনো পোস্ট অফিস উনি ফেলে দিয়ে আসবেন। তবে এখানে কিছু সিকিউরিটি ফিচার্স আছে। যেমন ধরুন, যে ব্যক্তি ব্রিটেনে বসে রেজিস্ট্রেশন করবেন ভোট দেওয়ার জন্য, উনি কিন্তু রেজিস্ট্রেশন করার সময় তার মোবাইল ফোনে যে লোকেশন আছে, লোকেশনটাকে অন করে রাখতে হবে। যদি তিনি লোকেশন অন না করেন তাহলে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন না। এটি কিন্তু একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি একটি অ্যাপ যখন ডাউনলোড করবেন একটি ডিভাইস থেকে, আপনি একটি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন, একটা মোবাইল নাম্বার তো আপনার লাগবে। সেখানে যদি আপনি 2টা নাম্বার দিয়ে বা 3টা নাম্বার দিয়ে বারবার চেষ্টা করেন, তখন কিন্তু আপনার অ্যাপটা লক হয়ে যাবে, এটা আপনি আর কিছু করতে পারবেন না। আচ্ছা। এবং থার্ড থিং হচ্ছে, ধরুন আপনি ব্রিটেনে বসে রেজিস্ট্রেশন করলেন, এখন আপনার মনে হলো যে আচ্ছা ঠিক আছে আমি বাংলাদেশে এসে ভোট দিব, হবে না, কিংবা ইউরোপের অন্য কোথাও বসে আমি ভোট দিব, হবে না। আপনি যে দেশে বসে লোকেশনটা সেট করে আপনি রেজিস্ট্রেশন করবেন, ওই দেশে বসেই আপনাকে ভোটটা দিতে হবে ওখান থেকে।
জি সুতরাং এই ফিচার্স গুলো এটা মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু বিস্তারিত নির্দেশিকা নির্বাচন কমিশন যেটা দিয়েছে, যেগুলো হাই জি কমিশন বা এমবাসি গুলো প্রচার করছে, সেখানে জি বিস্তারিত দেওয়া আছে। ধন্যবাদ। আসলে পুরো প্রক্রিয়াটি আসলে বিস্তারিত জানা গেল এবং আপনাকে আজকে একটু বেশি সময় দিয়ে আসলে প্রক্রিয়াটা জানলাম, কারণ অনেক প্রবাসীও, আপনি ব্রিটেনে রয়েছেন, অনেক প্রবাসী আসলে উপকৃত হবেন নিশ্চয়ই এইসব তথ্য জেনে, এবং প্রচারেই প্রসার, যত প্রচার হবে তত আসলে এইসব সম্পর্কে প্রবাসীরা সচেতন হবে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, মঞ্জুরুল ইসলাম এবং আকবর হোসেন। এই ছিল সংবাদ সম্প্রসারণে, সঙ্গেই থাকুন।